জাপানি ভাষা শেখার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জাপানি ভাষার একটা খুবই দরকারি কিন্তু অনেক সময়ই একটু কনফিউজিং একটা জিনিস নিয়ে কথা বলবো, আর সেটা হলো পার্টিকল গা বা গা। হ্যাঁ, আমি জানি অনেকের কাছে এটা প্রথমে একটু কঠিন লাগে, কিন্তু চিন্তা নেই, আমরা একদম সহজ করে স্টেপ বাই স্টেপ এর ব্যবহারগুলো শিখব, ঠিক যেন আপনারা আমার সামনেই ক্লাসে বসে আছেন। জাপানি ভাষা শিখতে গেলে একদম শুরুর দিকে এই ওয়া আর গায়ের মধ্যে একটা গণ্ডগোল লেগেই যায়, তাই না? কোথায় গা বসবে, কেন বসবে, এই প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খায়। এটা খুবই স্বাভাবিক, কিন্তু একদম ভাববেন না। আজকের এই সেশনটা শেষ হতে হতে আমি কথা দিচ্ছি এই গা পার্টিকেলের ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম নিয়ম, এটা হলো গায়ের সবচেয়ে কমন আর বলা যায় সবচেয়ে সহজ ব্যবহারগুলোর একটা। যখন আমরা কোনো অনুভূতি বা দক্ষতার কথা বলি, তখন এটা কাজে লাগে। নিয়মটা কিন্তু একদম সোজা। ধরুন, আপনি বলতে চান যে আপনার কিছু একটা পছন্দ বা অপছন্দ, অথবা কোনো একটা কিছুতে আপনি বেশ দক্ষ। তখন যে জিনিসটার কথা বলছেন, সেই নাউনটার পরে গায়ে বসিয়ে দিতে হবে। সহজ কথায়, গা এখানে ঠিক পয়েন্ট করে দেখিয়ে দেয় যে আপনার অনুভূতিটা, সেটা ভালো লাগাই হোক বা খারাপ লাগা, ঠিক কোন জিনিসটার ওপর গিয়ে পড়ছে। এই উদাহরণটা দেখুন তো, ওয়াতাশি ওয়া নেকো গা স্কিদেস, মানে কি? আমি বিড়াল পছন্দ করি। আচ্ছা, এখানে যদি প্রশ্ন করি কি পছন্দ করি, উত্তরটা কি হবে? ঠিক বিড়াল বা নেকো। আর যেহেতু এই নেকোটাই হলো আমাদের পছন্দের জিনিসটা, তাই ঠিক এর পরে গা বসেছে। দেখুন, নেকো গা স্কিদেস। কি সহজ না ব্যাপারটা? এবার একটা খুব মজার জিনিস দেখি চলুন, আর এটা খুব কাজেরও। শুধু যে পছন্দ বা অপছন্দ তা কিন্তু নয়। যখন আপনি কিছু একটা করতে চান, আপনার কোনো ইচ্ছার কথা বলছেন, ভার্বের ওই যে তাই ফর্ম আছে না, ওটা ব্যবহার করে, তখনও কিন্তু ঠিক এই একই নিয়মটা খেতে যায়। যেমন ধরুন এই বাক্যটা, ওয়াতাশি ওয়া ওসুশি গা তাবেতাই দেস। এর মানে হলো আমি সুশি খেতে চাই। এখানেও একই প্রশ্ন করি, কি খেতে চাই? উত্তরটা একদম সোজা, সুশি। তাই ওসুশি এর পরেই বসেছে গা। আপনার ইচ্ছাটা যে জিনিসটার উপর ফোকাস করা, গা পার্টিকেল ঠিক সেটাকেই দেখিয়ে দিচ্ছে। একদম যুক্তিসঙ্গত, তাই না? বেশ, তাহলে প্রথম নিয়মটা তো বোঝা গেল। চলুন এবার আমরা গের দ্বিতীয় নিয়মের দিকে এগোই। এবার আমরা দেখব কোনো কিছুর অস্তিত্ব বা উপস্থিতি বোঝানোর জন্য গে কিভাবে ব্যবহার করা হয়। যখন আমরা বলতে চাই যে কোনো একটা জায়গায় কিছু একটা আছে, তখন জাপানিতে দুটো খুব কমন ভার্ব ব্যবহার হয়, আরিমাসু আর ইমাসু। তো যে জিনিসটা আছে, ঠিক সেই জিনিসটাকে পয়েন্ট আউট করার জন্যই ওর পরে গা পার্টিকেলটা বসে। আচ্ছা, এই জায়গাটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে খেয়াল করবেন। আরিমাসু আর ইমাসু দুটোর মানেই কিন্তু আছে, কিন্তু এদের ব্যবহার একদম আলাদা। সোজা কথায়, আরিমাসু ব্যবহার হয় জড়বস্তুর জন্য, যাদের প্রাণ নেই, যেমন বই, টেবিল বা গাছপালা। আর ইমাসু ব্যবহার হয় সজীব কিছুর জন্য, মানুষ বা অন্য কোনো প্রাণী। এই পার্থক্যটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। চলুন দুটো উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমটা দেখুন, চুকুয়ে নো ওয়েনি হঙ্গা আরিমাস, টেবিলের ওপর বই আছে। এখানে হন মানে বই, এটা তো একটা জড় বস্তু, তাই না? এজন্যই দেখুন আরিমাসু ব্যবহার হয়েছে। এবার দ্বিতীয়টা, কোয়েন নি কোদোমোগা ইমাস, পার্কে বাচ্চা আছে। এখানে কোদোমো মানে বাচ্চা, সে তো সজীব, তাই এখানে বসেছি ইমাসু। আর দুটো বাক্যে একটা জিনিস খেয়াল করেছেন, যে জিনিসটা আছে বই আর বাচ্চা, ঠিক তাদের পরেই কিন্তু গা বসেছে। ওকে, আমরা এখন গা পার্টিকেলের একদম কোর একটা ব্যবহারে চলে এসেছি, ব্যাকরণের দিক থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাক্যের কর্তা বা সাবজেক্ট বোঝানোর জন্য গায়ের ব্যবহার। ইংরেজিতে আমরা যেটাকে সাবজেক্ট বলি, বাক্যে যে কাজটা করছে, জাপানিতে তাকে চিহ্নিত করার জন্য গা ব্যবহার করা হয়। বিশেষ করে যখন কোনো প্রাকৃতিক ঘটনা, যেমন বৃষ্টি পড়া, হাওয়া হওয়া, এইসব স্বাভাবিকভাবে ঘটে যাওয়া কোনো ঘটনার কথা বলা হয়, তখন যে জিনিসটা কাজটা করছে, আমাদের সাবজেক্ট, ঠিক তার পরেই গা বসে। এর একটা একেবারে ক্লাসিক উদাহরণ আছে, যেটা প্রায় সবাই ব্যবহার করে, আমেগা ফুরিমাসু, বৃষ্টি পড়ে। এখানে কাজটা কি? পড়া। আচ্ছা, কে পড়ছে বা কি পড়ছে? উত্তরটা হলো আমে বা বৃষ্টি।
তাহলে বৃষ্টি হলো এখানকার সাবজেক্ট। আর দেখুন, সাবজেক্টের ঠিক পরেই গা বসেছে, আমে গা ফুরিমাসু। এবার একটা দারুণ টিপস দিই। যে কোনো বাক্যে সাবজেক্ট খুঁজে বের করার একটা সহজ কৌশল আছে। কি করবেন? প্রথমে বাক্যের ভার্ব বা ক্রিয়াপদটা খুঁজে বের করুন। যেমন আগের বাক্যে ছিল ফুরিমাসু, মানে পড়া। এরপর ভার্বটাকে প্রশ্ন করুন কে বা কি দিয়ে। যেমন কি পড়ে? উত্তর কি এলো? বৃষ্টি বা আমে। ব্যাস, এই উত্তরটাই হলো আপনার সাবজেক্ট। আর যেই সাবজেক্ট খুঁজে পেলেন ওটার পরেই গা বসিয়ে দিন। এই ট্রিকটা মনে রাখলে দেখবেন অনেক কঠিন বাক্য সহজ লাগছে। বেশ, আমরা বেসিক নিয়মগুলো শিখে গেছি। চলুন এবার আরেকটু ভেতরের একটু অ্যাডভান্সড একটা নিয়ম জেনে নিই। তবে এটাও কিন্তু জাপানিতে খুব ব্যবহার হয়। এটা হলো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে গায়ের ব্যবহার। সাবঅর্ডিনেট ক্লজ, এই নামটা শুনেই ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। একদম সহজ করে বললে এটা হলো একটা বড় বাক্যের ভেতরে থাকা একটা ছোট বাক্য বা অংশ, যেটা একা একা সম্পূর্ণ মানে তৈরি করতে পারে না। যেমন ধরুন, আমি যদি বলি আমি জানি যে সে আসবে, এই বাক্যের যে সে আসবে অংশটাকেই বলে সাবঅর্ডিনেট ক্লজ। নিয়মটা হলো, এই যে বড় বাক্যের ভেতরে থাকা ছোট একটা অংশ, ওটার যে সাবজেক্ট থাকে তারপরেও সাধারণত ওয়া না বসে গা বসে। জানি এটা প্রথমবার শুনে একটু জটিল লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, আপনারা যখন আরও বেশি জাপানি পড়বেন বা শুনবেন তখন দেখবেন এটা কানে একদম স্বাভাবিক লাগছে। দারুণ! আমরা কিন্তু গের প্রধান ব্যবহারগুলো সবই দেখে ফেলেছি। চলুন তাহলে ক্লাস শেষ করার আগে একবার চট করে সবটা রিভিশন দিয়ে নিই। মূল পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক, যাতে মাথায় এক্কেবারে গেঁথে যায়। তাহলে এক নজরে দেখে নিই গের 4টে প্রধান ব্যবহার কি কি। 1. যখন আমরা পছন্দ, অপছন্দ বা দক্ষতার কথা বলি। 2. যখন কোনো কিছু করার ইচ্ছার কথা বলি। 3. যখন কোনো কিছুর অস্তিত্ব আছে বোঝাই। আর 4. বাক্যের সাবজেক্ট বা কর্তাকে চিহ্নিত করতে। এই 4টে নিয়ম মাথায় রাখলেই গের বেশিরভাগ ব্যবহার কিন্তু আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। তো আজকের এই পুরো আলোচনার পর গা পার্টিকেলটা কি আর আগের মতো কঠিন লাগছে? আশা করি এখন থেকে জাপানি বাক্য বলার সময় বা পড়ার সময় গা দেখলে আপনারা একদম কনফিডেন্টলি এর কারণটা বুঝতে পারবেন আর ব্যবহারও করতে পারবেন। এখন দরকার শুধু একটাই জিনিস, অনুশীলন। মনে রাখবেন, যে কোনো ভাষা শেখার আসল চাবিকাঠি কিন্তু ধৈর্য ধরে নিয়মিত চর্চা করা। যত বেশি ব্যবহার করবেন দেখবেন ব্যাপারটা ততটাই সহজ